সিআরডেমির পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মারুফ, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল, আমরা সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা আলোচনা করছিলাম। তো এই অধ্যায়টার আমরা সংখ্যা পদ্ধতি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তো আমাদের এখন যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসের আমরা বেশ কিছু দূর গিয়েছি, তো আমরা আজকে আরও একটু পড়াশোনা করব এই ডিজিটাল ডিভাইসটা নিয়ে। তো দেখো, গতদিন আমরা সত্যক সারণী নিয়ে পড়েছিলাম। তো সত্যক সারণীতে আসলে কি করা হয় জিনিসটা আমি আবার একটু রিকল করছি যে সত্যক সারণী বিষয়টা কি। তো সত্যক সারণীতে মেইনলি কিছু ইনপুট দেওয়া হয়, সেখান থেকে আমরা কি আউটপুটটা পাবো, যে কোনো ফাংশনের জন্য, যে কোনো বুলিয়ান ফাংশনের জন্য কিছু ইনপুট দিলে আমরা কি আউটপুটটা পাবো সেটা আমরা সত্যক সারণীর মধ্যে সত্যক সারণীর মাধ্যমে দেখে থাকি। তো আমরা সত্যক সারণীর প্রাইমারি যে আলোচনা সেটা আমরা করেছিলাম। তো আজকে দেখো আমরা দেখব কি, আজকে যে জিনিসটা আমরা দেখব, এক মিনিট, আচ্ছা। তো দেখো, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণ বা উপপাদ্যের প্রমাণ। তো আজকে আমরা কিছু বুলিয়ান উপপাদ্য দেখেছিলাম এর আগে। তো এই বুলিয়ান উপপাদ্যগুলোকে আমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে দেখবো যে এগুলো আসলে ঠিক আছে কিনা। তো দেখো, এখানে সত্যক সারণীর মাধ্যমে যে বুলিয়ান উপপাদ্যের প্রমাণ করব তার কিছু নিয়ম আছে। তো একটু নিয়মগুলো সম্বন্ধে জানা যাক, তারপরে আমরা ডিটেইলে সত্যক সারণীতে গিয়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। তো দেখো, এখানে বলা হয়েছে যে সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণ প্রমাণের জন্য নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করা হয়। প্রথমটা কি দেখো, আমি একটু কালিটা অন্য কালার করে নিই। দেখো, এখানে প্রথমে কি বলা হয়েছে, বুলিয়ান সমীকরণটিতে ব্যবহৃত মোট চলক সংখ্যা নির্ণয় করতে হবে। তার মানে কি, যে আমার প্রথমে দেখতে হবে যে আমার যে একটা বুলিয়ান সমীকরণ দেয়া আছে, এই সমীকরণটাকে যদি আমরা সত্যক সারণীর সাহায্যে প্রকাশ করতে চাই, প্রথমে আমার দেখতে হবে যে ওই সমীকরণটাতে আমার মোট কয়টা বুলিয়ান চলক দেয়া আছে। তো বলা হয়েছে যে n সংখ্যক চলকের জন্য, n সংখ্যক চলকের জন্য, ধরো n সংখ্যক বলতে কি বোঝাচ্ছে, যদি দুইটা চলক থাকে তাহলে দুইটা চলকের জন্য সত্যক সারণীতে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ভিন্ন ভিন্ন ইনপুট সেট হয়, যেটা আমি তোমাদের আগের দিনও বলেছিলাম। তো আমাদের যদি ধরো চলক একটা ফাংশনে বা একটা সমীকরণে আমার চলক দেয়া আছে দুইটা, তাহলে আমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে, 2 টু দ্য পাওয়ার 2। আবার যদি ধরো যে আমার একটা বুলিয়ান সমীকরণে আমার চলক সংখ্যা দেয়া আছে 3টা, তখন আমার ইনপুট কম্বিনেশন হবে 2 টু দ্য পাওয়ার 3টা। তো এই জিনিসটা আমি তোমাদের এর আগের দিনও বুঝিয়েছিলাম, তো আজকে আরেকবার একটু রিকল করলাম। তো এখানে এটাই বলা হয়েছে যে বুলিয়ান সমীকরণটিতে ব্যবহৃত মোট চলক সংখ্যা নির্ণয় করতে হবে প্রথমে। এরপর n সংখ্যক চলকের জন্য সত্যক সারণীতে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ভিন্ন ভিন্ন ইনপুট সেট হয়। এরপর বলা হয়েছে দেখো, যে সত্যক সারণীর মূল কাঠামো তৈরির জন্য সমীকরণে যতগুলো চলক আছে ততগুলো কলাম এবং 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ভিন্ন ভিন্ন ইনপুট সেট দেওয়ার জন্য 2 টু দ্য পাওয়ার n সংখ্যক সারি বা রো তৈরি করতে হবে। তো দেখো, বিষয়টা কি, এখানে আমরা কোনগুলোকে আসলে কলাম বলে থাকি, ধরো এটা যদি একটা টেবিল হয়, ধরো এটা একটা টেবিল, এই যে এইগুলাকে আমরা বলতেছি কলাম, এই জিনিসগুলোকে বলতেছি কলাম, আর এই জিনিসগুলোকে আমরা বলবো রো। এই যে লম্বালম্বি যে জিনিসটা বা উল্লম্ব আকারে যে জিনিসটা সেটাকে আমরা বলে থাকি কলাম, আর এই যে এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে রো। তো এখানে বলা হয়েছে যে সত্যক সারণীর মূল কাঠামো তৈরির জন্য সমীকরণে যতগুলো চলক আছে ততগুলো কলাম তৈরি করতে হবে আমার। তো ধরো আমার চলক আছে হচ্ছে 2টা, তার মানে আমার কলাম তৈরি করতে হবে 2টা। এরপর বলা হয়েছে যে
2 টু দ্য পাওয়ার n সংখ্যক ভিন্ন ভিন্ন ইনপুট সেট দেওয়ার জন্য 2 টু দ্য পাওয়ার n সংখ্যক সারি বা রো তৈরি করতে হবে। তো আমার রো আমরা কয়টা তৈরি করব বা সারি কয়টা তৈরি করব, এই যে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক সারি তৈরি করব সত্যক সারণী তৈরি করার জন্য। এরপর বলা হয়েছে দেখো যে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুইটা সমান প্রমাণের জন্য বাম পক্ষ ও ডান পক্ষের সকল প্রোডাক্ট টার্ম নির্ণয় করতে হবে। প্রোডাক্ট টার্ম নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সাব প্রোডাক্ট টার্ম নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে বিভিন্ন সাব প্রোডাক্ট টার্ম বা প্রোডাক্ট টার্ম নির্ণয়ের জন্য অতিরিক্ত কলাম তৈরি করতে হয়। তো এই জিনিসটা তোমাদের কাছে অনেকটা দুর্বোধ্য মনে হইতে পারে। তো এইটা আমরা যখন সত্যক সারণী নিয়ে করব তখন তোমাদের আমি ডিটেইলে বুঝাই দিব। তো আসো আমরা এখান থেকে ডিরেক্ট সত্যক সারণীতে চলে যাই। হ্যাঁ, আচ্ছা সানজিদা আফরিন বলছো ভাই আপনি কোথায় পড়েন? আমি বুটেক্সে পড়াশোনা করি। হ্যাঁ, আচ্ছা অনেকে এখনো সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো দেখো আমরা এখন ডিরেক্ট সত্যক সারণীতে চলে যাব। তো দেখো আমরা সত্যক সারণীর সাহায্যে আজকে কি প্রমাণ করব। দেখো আমরা সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান উপপাদ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ডি মর্গানের উপপাদ্য। কি ছিল? ডি মর্গানের উপপাদ্য। তো আমরা এই ডি মর্গানের উপপাদ্যটা কিসের সাহায্যে প্রমাণ করব? সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব আর কি। তো প্রথমে আমরা এই প্রথম উপপাদ্যটাকে আমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব। এই প্রথম উপপাদ্যকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব। তো আসো দেখা যাক সত্যক সারণীর সাহায্যে কি রকম ভাবে হয়। তো এটা আমার একটা সত্যক সারণী দেয়া আছে ওই বুলিয়ান উপপাদ্যের জন্য। তো আমি আগে আসলে সমীকরণটা লিখি যে আমার সমীকরণটা কি রকম। আমার ডি মর্গানের প্রথম সমীকরণটা ছিল এরকম, a প্লাস বি এই দুইটা যোগফলকে যদি আমি পূরক করি তাহলে আমার এটা কিসের সমান হবে? a এর পূরক এবং b এর পূরকের গুণফলের সমান। আবারও বলছি কি হবে? a আর b এটাকে যদি আমরা যোগফলের পূরক করি তাহলে সেটা কিসের সমান হবে? a এর পূরক এবং b এর পূরকের গুণফলের সমান। তো এটাই ছিল আমার ডি মর্গানের ডি মর্গানের উপপাদ্যের প্রথম সমীকরণ। তো এটাই আমরা আজকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে দেখব যে এটা আমার মিলতেছে কি না। তো দেখো এখন আমরা এটা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব। তো প্রথমে আমাদের দেখতে হবে কি যে এখানে আমার চলক সংখ্যা কয়টা। এখানে আমার চলক সংখ্যা হচ্ছে দুইটা। দেখো এখানে আমার চলক কি কি? এ একটা চলক, বি একটা চলক, তার মানে আমার চলক হচ্ছে দুইটা। এটা আমি বুঝলাম। এখন আমার তাহলে ইনপুট কম্বিনেশন কয় ধরনের হবে, মানে আমার কয় ধরনের ডেটা ইনপুট করতে হবে এখানে। তো আমরা জানি যে ইনপুট কম্বিনেশন হয় 2 টু দ্য পাওয়ার n সংখ্যক। কি সংখ্যক? 2 টু দ্য পাওয়ার n সংখ্যক। তার মানে আমার ইনপুট কম্বিনেশন হবে 2 টু দ্য পাওয়ার 2, অথবা ইনপুট কম্বিনেশন হবে আমার 4টি। ইনপুট কম্বিনেশন কয়টা হবে? 4টা হবে। ইনপুট কম্বিনেশন হবে 4টা। আচ্ছা ইনপুট কম্বিনেশন আমার এখানে কয়টা হবে? ইনপুট কম্বিনেশন হবে 4টা। তো দেখো এখানে আমরা 4টে ইনপুট কম্বিনেশন দিছি। এই যে a আর b এইটুকু হচ্ছে আমার ইনপুট কম্বিনেশন। এইটুকু কি আমার ইনপুট কম্বিনেশন, এইটুকু হচ্ছে আমার ইনপুট কম্বিনেশন। তো আমরা ইনপুট কম্বিনেশনটা এখানে দিছি। দেখো যে এর আগের দিন ইনপুট কম্বিনেশন কিভাবে দিতে হয় এটা আমি তোমাদের শিখিয়েছিলাম যে আমার এখানে ঘর সংখ্যা কয়টা? 4টা। তো 4টাকে আমি 4কে প্রথমে 2 দিয়ে ভাগ করব। 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল কত আসে? 2 আসে। তো এই জন্য আমি এর ক্ষেত্রে কি করেছি? প্রথমে 2টা শূন্য বসিয়েছি, আবার তারপরে কি করেছি? 2টা 1 বসিয়েছি। তো আমি এবার কয়টা ঘর করে নিছি? 2টা ঘর করে। তো পরে যখন আমি বিতে ইনপুট দিব, বিতে কি করব? আমি যেহেতু এই এর ক্ষেত্রে 2টা ঘর করে 0 আর 1 বসাইছি, বিতে এসে কি করব? এই 2কে আমি আবার 2 দ্বারা ভাগ করব, মানে আমি অর্ধেক করতে থাকব। তো 2কে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 1। তো আমি একটা করে 0 বসাবো, একটা করে 1 বসাবো। দেখো এটাই করেছি আমি, একটা করে 0 বসাইছি, একটা করে 1, একটা 0 একটা 1। তো এভাবে আমার ইনপুট কম্বিনেশন দেয়া শেষ। তো এখন আমার সত্যক সারণীটা প্রমাণ করার জন্য এখানে আমার 2টা মান লাগবে। কয়টা মান লাগবে? 2টা মান। একটা হচ্ছে a আর b এর যোগফলের পূরকের মান, আরেকটা কি লাগবে? a এর পূরক এবং b এর পূরকের গুণফলের মান। তো দেখো এটা আমরা কিভাবে করব। তো এইটা নির্ণয় করার জন্য এই সত্যক সারণী থেকে আমরা ডিরেক্টলি এটা নির্ণয় করতে পারি না। সত্যক সারণী থেকে আমরা ডিরেক্টলি এটা নির্ণয় করতে পারি না। যদি করতে চাই অনেক ডিফিকাল্ট হবে, আমরা ভুল করে ফেলবো। এজন্য কি করব? দেখো এজন্য আমরা জিনিসটাকে ভেঙে ভেঙে করব। জিনিসটাকে কি করব? ভেঙে ভেঙে করব। তো দেখো আমাদের a আর b এর যোগফল জানার জন্য, a আর b এর যোগফল জানার জন্য a প্লাস b এর একটা ঘর লাগবে। a আর b এর যোগফল জানার জন্য এই যে আমার a প্লাস b এর একটা ঘর লাগে। এরপর
এই a প্লাস বি এই যোগফলটাকে যদি আমি পূরক করে দেই তাহলে আমরা এইটুকুর মান পাবো না। দেখো তো আরেকবার, আমরা যদি এই যোগফলটাকে এই যোগফলের মানটাকে আমি যদি পূরক করে দেই তাহলে আমরা a প্লাস বি পূরকের মানটা পাবো না। a প্লাস বি এর পূরকের মান কিভাবে পাবো? a আর b এর যে যোগফলটা আছে এই যোগফলের উপর যদি আমি একটা পূরক চিহ্ন বসাই দেই তাহলে আমি সেই মানটা পেয়ে যাব। তো দেখো এই জন্য এই a প্লাস বি এর পরে আমার a প্লাস বি পূরক লেখা হয়েছে। তো এটার জন্য একটা আলাদা ঘর নেওয়া হয়েছে। তো আমি এই দুইটা ঘরের মাধ্যমে এইটুকুর মান পাবো। এবার আমার লাগবে হচ্ছে এইটুকুর মান, এই যে এর পূরক আর বির পূরকের গুণফলের মান। তো এখন দেখো যে এখানে এর পূরক আর বির পূরকের গুণফলের মান দরকার। তো এই জন্য আমার আগে কি দরকার? এর পূরকের মান দরকার, অবশ্যই এর পূরকের মান লাগবে। এরপর আমার কি লাগবে? বির পূরকের মান লাগবে। এর পূরকের মান লাগবে, বি এর পূরকের মান লাগবে। তো এই জন্য আমি এর পূরকের মান আর বির পূরকের মান নিছি। তো এরপর দেখো, এরপর আমার কি লাগবে? এর পূরকের মান লাগবে আর বির পূরকের মানের গুণফলটা লাগবে। তো এই জন্য আমি এখানে এই গুণফলের জন্য আরেকটা ঘর নিছি, এখানে এই গুণফলের জন্য আমি আরেকটা ঘর নিছি। তো এর মাধ্যমে দেখো আমি এইটুকু আর এইটুকুর মান পেয়ে যাব। এর মাধ্যমে কি এইটুকু আর এইটুকুর মান পেয়ে যাব। তো এখানে বেশ কিছু দেখানো হয়েছে, এটা আমার দরকার নেই এখানে আপাতত, এইটুকু আমার এখানে আপাতত দরকার নেই। তো আমি আবারও একটু রিপিট করতেছি, হ্যাঁ। আচ্ছা, আমি জিনিসটা আবারও একটু রিকল করতেছি। দেখো আমার এখানে কি প্রমাণ করতে হবে? এই সমীকরণটাকে প্রমাণ করতে হবে। তো এই সমীকরণের বাম পক্ষে আমার আছে a প্লাস বি এর পূরক বা কমপ্লিমেন্টের মান। তো এটার জন্য আমার a প্লাস বি এর মান লাগবে। প্রথমে কি লাগবে? a প্লাস বি এর মান লাগবে। তো এই জন্য আমি কি করছি? a প্লাস বি এর জন্য একটা ঘর নিছি। তারপর কি করতে হবে? এই a প্লাস বিটাকে আমার পূরক করতে হবে। তো এই জন্য a প্লাস বি এর পূরকের জন্য একটা ঘর নিছি। আগে a প্লাস বি এর জন্য একটা ঘর নিছি, a প্লাস বি এর পূরকের জন্য একটা ঘর নিছি। তো গেল, আমি এখান থেকে এটুকুর মান পেয়ে যাব। এবার আমার এটুকুর মান দরকার। এটুকুর মানের জন্য আমরা কি করব? দেখো এখানে আমার দেয়া আছে কি এর পূরকের এবং বির পূরকের গুণফলের মান। তো এই জন্য আমার এর পূরকের মান লাগবে, বির পূরকের মান লাগবে, এবং কি লাগবে? এর পূরক এবং বির পূরককে গুণ করে দিতে হবে, তাহলে আমি এখানকার মানটা পাবো। তো এই জন্য আমি কি করছি? এর পূরক আর বির পূরকটাকে গুণ করে দিছি। এখন দেখো, এখন আমরা ভ্যালুগুলো হচ্ছে ক্যালকুলেট করে দেখবো যে এখানে আসলে কি আসে। দেখো এখানে কি হচ্ছে, প্রথমে এই ঘরে কি বলছে? এই ঘরে আছে এর পূরকের মান, এই ঘরে আছে এর পূরকের মান। আমরা জানি এর মান আছে 0, তাহলে তার মানে এর পূরক হবে 1। এই ঘরে দেখো এর মান আছে 0, তার মানে এর পূরক হবে 1। এখানে এর মান আছে 1, এর পূরক হবে কত? 0। এখানে এর মান 1, এর পূরক 0। এটুকু গেল। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে ঘরগুলো কিভাবে নিতে হয় বা কলামগুলো কিভাবে নিতে হয়, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে কোন ঘরে কি মানটা কেন নিছি, এটা তোমরা বুঝছো কিনা। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, মুগ্ধতা বলছো ক্লিয়ার, হ্যাঁ সবাই বলছো ক্লিয়ার, সাহেব বলছো ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, অনেকেই বলছো যে আরেকবার একটু বোঝান। আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা আরেকবার একটু রিকল করছি তোমাদের জন্য। দেখো, তো জিনিসটা হচ্ছে যে আমার এখানে আমার লাগবে কি, দেখো তোমরা আরেকবার একটু খেয়াল করে দেখো। আমরা প্রমাণ করতেছি এই সমীকরণটা, হ্যাঁ। তো আমার সমীকরণটা হচ্ছে a প্লাস বি, এটার কমপ্লিমেন্টের মান। আর এখানে কি দেখো, এর পূরক আর বির পূরকের গুণফলের মান। তো এটা আমার প্রমাণ করতে হবে, আমার এটা সমান এটা দেখাতে হবে। তো আমার এর জন্য প্রথমে এটুকুর মান লাগবে, তারপর এটুকুর মান লাগবে। আমি এই সবগুলাকে আগে মিশাই দিই, এই ঘরগুলাকে আমি একটু মিশাই দিই, তাহলে ভালোভাবে ক্লিয়ার করবো। দেখো আমার প্রথমে এইটুকুর মান লাগবে, পরে এইটুকুর মান লাগবে। আমার বাম পক্ষে আছে এইটা। তো এইটুকু হচ্ছে আমার ইনপুট, হ্যাঁ, এখানে আমি মান ইনপুট দিছি,
এটুকুতে আমি মান ইনপুট দিছি। এখন আমার বলছে যে a প্লাস b এর পূরকের মান দরকার। তো আমি ডিরেক্টলি a প্লাস b এর পূরকের মান এখান থেকে পাবো না। তো আমি কি করছি, প্রথমে এটা জানার জন্য আমার a এর মান জানি, b এর মান জানি, এখানে আমি ইনপুট দিছি আগে। তো আমার কি করতে হবে, আগে a প্লাস b এর মান লাগবে, a প্লাস b এর মান লাগবে। যদি আমি a আর b এর কমপ্লিমেন্টের বা পূরকের মান বের করতে চাই তাহলে আমার a প্লাস b এর মান আগে লাগবে। তো এই জন্য আমি একটা ঘর নিছি। এরপর এই a প্লাস b, এই a প্লাস b এর যে মানটা আছে এটাকে যদি আমি পূরক করি তাহলে আমরা এইটুকুর মান পাবো। এই a প্লাস b এর মানকে যদি আমরা পূরক করি তাহলে আমরা এইটুকুর মান পাবো। তো তুমি এটা ডিরেক্টলিও লিখতে পারতা, বাট সুবিধার জন্য এটাকে একটা ঘর করা হয়েছে, এটাকে আরেকটা ঘর করা হয়েছে। এবার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার বুঝতে পেরেছো কি তোমরা যেখানে আমি কি করছি আসলে? যারা বুঝতে পেরেছিলে না, তোমরা কি বুঝেছো কিনা আমাকে একটু জানাও তো। আচ্ছা, আজিজুর রহমান এবার বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো। ইসমতারা বুঝেছো, সানজিদা আফরিন, সাক্ষী বুঝেছো? হ্যাঁ, সাক্ষী বুঝতে পেরেছো, আজিজুর রহমান বুঝতে পেরেছে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা যেহেতু বুঝেছো, তো এইটুকুর মানের জন্য আমরা a প্লাস b এর মান আগে নিছি, তারপর সেটাকে পূরক করে দিছি। এবার আমার এইটুকুর মান দরকার না। তো এইটুকুর মানের জন্য আমরা কি করছি, প্রথমে আমার এর পূরকের মান দরকার, তারপর বির পূরকের মান দরকার। সেটাকে যদি আমি গুণ করে দেই তাহলে আমরা এইটুকুর মান পাবো। সেটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে এইটুকুর মান পাবো। তো এভাবে আমরা এই কয়টা ঘর নিছি। এবার আমরা ক্যালকুলেট করব। দেখো এখানে কিসের ঘর, প্রথমে এর পূরকের মান। তো এখানে এর মান 0, তাহলে এর পূরক হবে কত? 1। এখানে এর মান 0, তাহলে এর পূরক হবে কত? 1। এখানে এর মান 1, তার মানে এর পূরক 0। এখানে এর মান 1, এর পূরক 0। এবার এটা হচ্ছে আমার বির পূরক, তার মানে বি এর যে মানটা আছে, বির মানটাকে আমার পূরক করতে হবে বা কমপ্লিমেন্ট করতে হবে। তো দেখো এখানে বি এর মান 0, তাই বি এর পূরকের মান 1। এখানে বি এর মান 1, পূরকের মান 0। এখানে বি এর মান 0, পূরকের মান 1। এখানে বি এর মান 1, পূরকের মান 0, জাস্ট উল্টা। এবার আমার a প্লাস বি করতে হবে। কি করতে হবে? a প্লাস বি। আমি এটুকু একটু মুছে দিই। দেখো এবার আমার কি করতে হবে, a প্লাস বি করতে হবে। তো এর মান কত? এর মান এখানে 0, বির মান এখানে 0, এই জন্য আমার a প্লাস বি এর মান 0। আবার এখানে এর মান 0, এখানে বির মান 1, তাহলে 0 আর 1 মিলে এখানে হয়েছে আমার 1। এবার এখানে দেখো এর মান 1, বির মান 0, তো 0 আর 1 মিলে আমার হয়েছে 1। এরপর এর মান 1, বির মান 1। আমরা কি জানি যে বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে একের সাথে এক যোগ করলে একই হয়। তো এই জন্য এখানে এর মান 1, বি এর মান 1, তো এটা যোগফলের মান আসছে আমার 1। তো এটা গেল আমার a প্লাস বি এরটুকু। তো এটুকুর মাধ্যমে আমরা a প্লাস বি এর মান পাই। কিন্তু আমার দরকার কি, a প্লাস বি এর পূরকের মান। তো এবার আমরা এখানে a প্লাস বি এর পূরকের মান বের করছি। দেখো এখানে a প্লাস বি এর মান 0, তার মানে a প্লাস বি এর পূরকের মান কত? 1। a প্লাস বি এর মান 0, a প্লাস বি এর পূরকের মান 1। এখানে a প্লাস বি এর মান 1, তার মানে আমার a প্লাস বি এর পূরকের মান কত আসবে? 0 আসবে। এখানে a প্লাস বি এর মান 1, এখানে a প্লাস বি এর পূরকের মান 0। এখানে a প্লাস বি এর মান 1, a প্লাস বি এর পূরকের মান 0। তো এটা এখানে এইটুকুই করা হয়েছে, আর এক্সট্রা কিচ্ছু করা হয়নি। এখানে এইটুকুই বোঝানো হয়েছে, আর এক্সট্রা কিছুই করা হয়নি। এরপর দেখো, এরপর এখানে বলা হয়েছে এর পূরক আর বির পূরকের গুণফল। তো দেখো এখানে এর পূরকের গুণফল 1, বির পূরকের গুণফল মানে এর পূরক 1, বির পূরক 1। তো এই দুটাকে যদি আমি গুণ করে দিই, 1 গুণন 1 কত হয়? 1 হয়। তো এটা এখানে এটাই লেখা হয়েছে। এরপর এখানে দেখো এর পূরকের মান 1, বির পূরকের মান 0, তার মানে গুণন করলে কত হবে? 0 হবে। আবার এর পূরকের মান 0, বির পূরকের মান 1, তার মানে এই a আর b এর পূরকের গুণফল কত হবে? 0 হবে। তো এর পূরকের মান হচ্ছে 0, বির পূরকের মান হচ্ছে 0, তাহলে a আর b এর হচ্ছে পূরকের মানকে যদি আমি গুণ করি, 0 গুণন 0, তার মানে আমার কত আসবে? 0 আসবে। এবার আমার ক্যালকুলেট করা শেষ। আমি এবার দেখব এইটুকুর মান আর এইটুকুর মান মিলছে কিনা। আমি এবার কি দেখব, দেখো তো। আমি এবার দেখব আমার বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলছে কিনা। বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলছে কিনা। দেখো যেখানে আমার বাম পক্ষ কোনটা? a প্লাস বি এর পূরকের মান, তার মানে এই পক্ষর এই যে এই ঘরটা হচ্ছে আমার বাম পক্ষ, এই ঘরটা হচ্ছে আমার কি? এই ঘরটা হচ্ছে আমার বাম পক্ষ, এই ঘরটা হচ্ছে আমার বাম পক্ষ। আর a আর b এর পূরকের গুণফলের মান, তো
এই যে এই ঘরটা হচ্ছে আমার ডান পক্ষ, এই ঘরটা কি আমার, এই ঘরটা হচ্ছে ডান পক্ষ, এইটুকু হচ্ছে আমার বাম পক্ষের মান এই যে এখানে, আর এইটুকু হচ্ছে আমার ডান পক্ষের মান, এটা আছে এই ঘরে। তো দেখো এখানে 1, এখানেও 1, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0। তো দেখো মিলছে কিনা, অর্থাৎ আমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান, অর্থাৎ আমরা সত্যক সারণীর সাহায্যে এই ডি মর্গানের উপপাদ্যকে প্রমাণ করতে পেরেছি। তো এই সত্যক সারণীর মাধ্যমে আমরা ডি মর্গানের উপপাদ্যকে প্রমাণ করতে পেরেছি। তো এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই ডি মর্গানের উপপাদ্যটা তোমরা বুঝেছো কিনা। ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে কিভাবে করতে হয় এটা তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তিশা খানম বলছো যে এ আর বি এর মানগুলোকে আগে দেয়া থাকবে নাকি বের করতে হবে? তো এ আর বি এর মান তোমাকে ইনপুট কম্বিনেশনের মাধ্যমে বের করতে হবে। এটা তুমি একটু আগের ক্লাসটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। সত্যক সারণী নিয়ে আমার যে আগের ক্লাসটা ছিল সেটা যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবা যে ইনপুটটা কিভাবে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু বুঝতে পেরেছো, আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার, আখি ক্লিয়ার, সাহেব ক্লিয়ার, নূরজাহান আক্তার ক্লিয়ার। আচ্ছা তো তোমাদের জন্য, আচ্ছা সানজিদা আফরিন সাক্ষী ভাইয়া বুঝতে পারছি, কিন্তু পরের ঘরগুলা কেন দিছেন? আচ্ছা পরের ঘরগুলা দেওয়া হয়েছিল এক্সট্রা হিসাবে, তো এটা আসলে এখানে দরকার নেই। আচ্ছা সবাই বুঝতে পেরেছো যেহেতু, তাহলে আমি সামনের দিকে এগোবো। তার আগে তোমাদের জন্য আমার একটা কোয়েশ্চেন, যে ধরো তোমাদের জন্য আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে, আমি আরেকবার একটু দেখবো যে তোমরা বুঝছো কিনা। ধরো তো একটা আমি সমীকরণ লিখছি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটার জন্য আমার ডি মর্গানের উপপাদ্যটা হবে এমন। তোমরা আমাকে বলো, তোমরা আমাকে অ্যান্সার করো যে এই সমীকরণটার জন্য, এই যে এই সমীকরণটার জন্য তোমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে? এই সমীকরণটার জন্য ইনপুট কম্বিনেশন কয়টা হবে, এটা তোমাদের জন্য আমার কোয়েশ্চেন। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই সমীকরণটার জন্য আমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে। তোমরা বারবার ভুল করছো এই জিনিসটা, যে আমি বলছি যে এই সমীকরণটার জন্য তোমার ইনপুট কম্বিনেশন মানে ঘর কয়টা তৈরি করতে হবে। এখানে অনেকেই বলছো 4টা, অনেকে বলছো 16টা। আচ্ছা ইসমতারা বলছো 16, সোহান তানভীর বলছো 16, ইভা তালুকদার বলছো 16, মেঘলা বলছো 16, আচ্ছা সাহেব বলছো 16। আচ্ছা যারা 16 বলছো তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। তো কেন দেখো, আমি জানি কি যে আমার ইনপুট কম্বিনেশন কয়টা হয় সেটা কিসের উপর নির্ভর করে, আমার চলকের উপর। অর্থাৎ আমার যে কয়টা চলক থাকবে তার 2 টু দ্য পাওয়ার n সংখ্যক হয় হচ্ছে আমার ইনপুট কম্বিনেশন। 2 টু দ্য পাওয়ার n সংখ্যক হয় আমার ইনপুট কম্বিনেশন। তো এখানে আমার চলক কয়টা? চলক হচ্ছে আমার 4টা। তার মানে আমরা যদি 2 টু দ্য পাওয়ার 4 করি, তার মানে আমার ইনপুট কম্বিনেশন কয়টা আসবে? 16টা আসবে। আমার ইনপুট কম্বিনেশন কয়টা আসবে? 16টা আসবে। তো যারা বলছো 16 তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। হ্যাঁ, তাহলে আমি এখন সামনের দিকে যাচ্ছি। তোমরা কি বুঝতে পেরেছো যে কেন এখানে 16টা হইলো? আমার যতগুলা একটা ফাংশনে বা একটা সমীকরণে যতগুলা চলক থাকবে ততগুলা, মানে অর্থাৎ 2 টু দ্য পাওয়ার তত সংখ্যক, 2 টু দ্য পাওয়ার তত সংখ্যক আমার ইনপুট কম্বিনেশন হয়। 2 টু দ্য পাওয়ার তত সংখ্যক, যদি আমার ধরো 5টা চলক থাকে তার মানে 2 টু দ্য পাওয়ার 5 বা 32টা আমার ইনপুট কম্বিনেশন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার সামনের দিকে যাব। এবার দেখো, এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে বুলিয়ান ফাংশন আমরা সমাধান করব। বুলিয়ান ফাংশন আমরা সমাধান করব। কি করব? বুলিয়ান ফাংশন বা লজিক আমরা সমাধান করব। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বুলিয়ান ফাংশন দেয়া থাকতে পারে, এই জিনিসটা আমরা সমাধান করব। তো
এই জিনিসটা আসলে কিভাবে সমাধান করতে হয় দেখো, যে আমাদের অনেক সময় সিকিউ এর ক্ষেত্রে দেয়া থাকতে পারে অথবা এমসিকিউ এর ক্ষেত্রেও দেয়া থাকতে পারে, যে কিছু বুলিয়ান সমীকরণ দেয়া থাকবে, সমীকরণ দিয়ে তোমরা যেমন হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে সমীকরণ সমাধান করতে, এখানে বলতে পারে এই সমীকরণগুলোকে সমাধান করো। তো এবার আমরা এই বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন সমীকরণকে সমাধান করব। তো দেখো, সমীকরণ সমাধান করার আমার বেশ কিছু নিয়ম আছে। তো প্রথমে আমরা একটু নিয়মগুলো দেখি যে আমার কি কি নিয়ম লেখা আছে, নিয়মগুলো দেখি, তারপর আমরা ওই নিয়মগুলো অনুসারে আমাদের ফাংশনগুলোকে আমরা সলভ করব। তো দেখো, এখানে প্রথমে বলা হয়েছে যে বুলিয়ান ফাংশন লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। লজিক গেটটা আমরা এই ফাংশনগুলো সলভ করার পর শুরু করব। এক্ষেত্রে ফাংশন লজিক অপারেটরের সংখ্যা কম থাকলে বাস্তবায়নের ক্ষেত্রে লজিক গেটের সংখ্যা কম লাগে, ফলে বাস্তবায়ন সহজ হয় এবং অর্থ সাশ্রয় হয়। তাই বিভিন্ন বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান ফাংশন সরলীকরণ করা হয়। এখন দেখো, জিনিসটা হচ্ছে কি, যে ধরো একটা ফাংশন বা একটা সমীকরণ দেয়া আছে তোমার, অনেক বড় একটা সমীকরণ। তো সেই সমীকরণ অনুযায়ী যদি আমরা একটা ডিজিটাল ডিভাইসে বিভিন্ন গেট বসাই বা চিপসেট বসাই, ধরো বিভিন্ন চিপসেট বসাই একটা ডিজিটাল ডিভাইসে, তখন আমার অনেক টাকার প্রয়োজন হয়। ধরো একটা ডিভাইসের জন্য আমার সমীকরণটা অনেক বড়, তো সেই ক্ষেত্রে আমার টাকা খরচ বেশি হয়, কেননা আমার চিপসেটের সংখ্যা বেশি লাগে, টাকা বেশি লাগে, এই জন্য আমার খরচ বেশি হয়। তো এই জন্য আমরা করি কি, যে ডিজিটাল ডিভাইসগুলোর ক্ষেত্রে আমরা সমীকরণগুলোকে অনেক ছোট করে নিয়ে আসি, যার ফলে আমাদের অর্থের সাশ্রয় হয়। এই জন্য মেইনলি আমাদের যে বুলিয়ান ফাংশনগুলো থাকে, অনেক বড় বড় বুলিয়ান ফাংশনকে আমরা সরল করি, অনেক বড় বড় বুলিয়ান ফাংশনগুলোকে ছোট করে নিয়ে আসি বা সরলীকরণ করে নিয়ে আসি বিভিন্ন মৌলিক উপপাদ্যের মাধ্যমে। তো এটাই আমরা এখন শিখব। আচ্ছা, তো দেখো এখানে কি বলা হয়েছে, যে বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান রাশিমালা সরলীকরণের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়ম বা ক্রম মানা হয়। তো প্রথমটা কি দেখো, প্রথমত সমীকরণের বাম দিক থেকে ডান দিকে সরলীকরণ শুরু করতে হবে। তার মানে আমাদের যখন একটা সমীকরণ দেয়া থাকবে, সেই সমীকরণের বাম দিক থেকে ডান দিকে আমরা সরল করব, বাম দিক থেকে ডান দিকে আমরা সরল করতে থাকবো। কখনোই ডান দিক থেকে বাম দিকে করব না, বাম দিক থেকে ডান দিকে সরল করব। এরপর বলা হয়েছে দ্বিতীয়ত বন্ধনীর ভিতরের কাজগুলো আগে করতে হবে। ধরো ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলো দেয়া থাকবে, ব্র্যাকেটের ভিতরের জিনিসগুলোকে আমার আগে সলভ করতে হবে। এরপর দেখো কি দেয়া আছে, তৃতীয়ত বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো যেমন অ্যান্ড, অর, নট, এই কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে। এই যে এই কাজগুলো আমার কি করতে হবে, আগে সম্পাদন করতে হবে। নট, অ্যান্ড, অর। তো নট জিনিসটা কি, নট মানে হচ্ছে পূরক, অ্যান্ড মানে কি, এন্ড মানে হচ্ছে যৌক্তিক গুণ, আর অর মানে কি, যৌক্তিক যোগ। তো এই কাজগুলো আমার আগে করতে হবে একটা সমীকরণের মাঝখানে। এরপর সরলীকরণের একটি নির্দিষ্ট ধাপে যদি কোনো উপপাদ্য প্রয়োগ না করা যায়, তবে বুঝতে হবে সমীকরণটি আর সরল করা যাবে না। তো এটা আমরা সমীকরণের সময় বুঝতে পারবো, যে যখন আমরা সমীকরণটা সমাধান করব তখনই বুঝতে পারবো যেখানে কি হচ্ছে, আসলে কোন পর্যন্ত আমরা সমাধান করতে পারবো আর কোন পর্যন্ত সমাধান করতে পারবো না, এটা আমরা সমীকরণ দেখেই বুঝে যাব। তো আসো, এখানে আসলে তেমন বোঝার কিছু নাই, আমরা বুঝবো যখন আমরা সমীকরণগুলো সলভ করব। তো আসো আমরা আমাদের প্রথম সমীকরণে চলে যাই, যে সমীকরণটা আজকে আমরা প্রথমে সলভ করতে যাচ্ছি। তো দেখো, আমাদের সমীকরণটা দেয়া আছে কি, সমীকরণটা দেয়া আছে এ বি প্লাস এ বার বি। তো এই যে এর উপর কমপ্লিমেন্ট, এটাকে তুমি এ বার বলতে পারো, কি বলতে পারো, এ বার বলতে পারো। তো আমি বারবার এখন এ বার উচ্চারণ করব, তোমরা জিনিসটা একটু বুঝে নিবে, যে এ বার বলতে এ এর কমপ্লিমেন্টকে বোঝানো হয় বা এর পূরককে বোঝানো হয়। তো দেখো এখানে কি দেয়া আছে, এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার, এটাকে আমাদের সমাধান করে একটা ছোট একটা জিনিসে পরিণত করতে হবে। এই সমীকরণটাকে আমাদের সমাধান করে ছোট একটা জিনিসে পরিণত করতে হবে। তো আসো আমরা এবার এটাকে সলভ করব। তো কিভাবে সলভ করে দেখো, তো এখানে দেয়া আছে এ বি প্লাস এ বি বার প্লাস এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার। তো দেখো আমরা কি বলা হয়েছে, আমাদের প্রথম নিয়মটা ছিল যে আমার সমীকরণটাকে বাম দিক থেকে ডান দিকে সলভ করতে হবে। তো আমরা সেটাই করব। তো প্রথমে এইটুকু খেয়াল করো, এটুকু খেয়াল করো, এই দুইটার মধ্যে আমার কমন জিনিসটা কি, দেখো এ বি প্লাস এ বি বার, এই দুইটার মধ্যে আমার কমন জিনিস হচ্ছে বি, কমন জিনিস হচ্ছে কি, বি। তো এই জন্য এখানে আমি বিটাকে কমন নিছি, কমন নিয়ে তার মানে বিটাকে কমন নিলে আমার ব্র্যাকেটে কি থাকে, এখানে বি যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে এ আর প্লাস, এখানে কি কমন থাকে, এখানে কমন থাকে হচ্ছে এ বার। তো আমি বি কমন নিছি, বি কমন নিয়ে তাহলে আমার ব্র্যাকেটে কি আসবে, এ প্লাস এ বার, এটা গেল। আর বাকিটুকু যা আছে আমি এভাবেই রেখে দিছি, বাকিটুকু যা আছে এভাবেই রেখে দিছি। তো এবার আসো নিচের লাইনে,
আমরা একটা মৌলিক উপপাদ্য পড়ছিলাম, বুলিয়ান অ্যালজেব্রা একটা মৌলিক উপপাদ্য ছিল, যদি তোমার একটা চলকের সাথে তুমি যদি সেই চলকের পূরক যোগ করো তাহলে তুমি যে মানটা ব্যাক পাবা সেটার মান হয় হচ্ছে 1। দেখো এখানে লেখা আছে, যদি আমরা একটা চলকের সাথে তার পূরককে যোগ করি তাহলে তার মান আসে 1। তো দেখো এখানে a প্লাস a বার করা আছে, এর সাথে a বারকে যোগ করা আছে, তার মানে এটুকুর মান কত হবে, আমার 1 হবে। তো এই জন্য b গুণন বা b ডট 1 লেখা হয়েছে, b গুণন 1 লেখা হয়েছে। আর এখানে তো আগেই a b বার ছিল, এখানে আগেই a b বার ছিল, এখানে আগে কি ছিল, a b বার ছিল। তাহলে আমার কি হয়েছে, b গুণন 1 প্লাস a b বার। এখন তুমি যদি কোনো চলকের সাথে 1 গুণ করো তাহলে তুমি সেই চলকে ব্যাক পাবা না, এটা আমার আরেকটা মৌলিক উপপাদ্য। যদি তুমি একটা চলকের সাথে 1 গুণ করো, যদি তুমি একটা চলকের সাথে 1 গুণ করো তাহলে তুমি ওই চলকটাই ব্যাক পাও। তো এই জন্য এখানে b গুণন 1 কে b লেখা হয়েছে, b গুণন 1 কে b লেখা হয়েছে, আর এখানে কি a b বার লেখা হয়েছে, যেটা আমার আগে থেকেই ছিল। তো এবার দেখো, এবার আমাদের আরেকটা উপপাদ্য ছিল, আরেকটা উপপাদ্য কি ছিল, একটা স্পেশাল উপপাদ্য ছিল বা বিশেষ উপপাদ্য ছিল। উপপাদ্যটা ছিল হচ্ছে আমার এরকম, এটা একটু খেয়াল করো, যদি আমার এরকম কোনো ইয়া দেয়া থাকে a প্লাস bc যদি দেয়া থাকে তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, a প্লাস b ইন্টু a প্লাস c। এটা আমার একটা উপপাদ্য ছিল, তোমরা আমার আগের ক্লাসটাই দেখতে পারবে যে আমার একটা উপপাদ্য ছিল যে a প্লাস bc এরকম যদি কোনো হচ্ছে একটা সমীকরণ দেয়া থাকে তাহলে এটাকে আমি a প্লাস b প্লাস a প্লাস c লিখতে পারি। তো এখানে কি আছে দেখো, এখানে দেয়া আছে b প্লাস a b বার, b প্লাস a b বার, এখানে তাই দেয়া আছে b প্লাস a b বার। তো এখানে এই b কে তুলনা করবো আমি এর সাথে, a কে তুলনা করবো b এর সাথে, এই b বারকে তুলনা করবো c এর সাথে, তাহলে আমার কি আসবে দেখো তো, তাহলে এখানে আমার আসবে b প্লাস a ইন্টু b প্লাস b বার। এটা আমার একটা মৌলিক উপপাদ্য ছিল। তো এটা যদি আমি এখানে কল্পনা করি তাহলে আমার এই লাইনটা আসে, তাহলে আমার এই লাইনটা আসে। এরপর আচ্ছা, এই উপপাদ্যটা আরেকবার একটু দেখো, এটা একটু কমপ্লিকেশন আছে এর মধ্যে। তো আমি যদি একটা আবার জিনিসটা আমি বুঝাই দিচ্ছি, যে ধরো তোমার একটা সমীকরণ আছে এরকম a প্লাস bc। তো তুমি এটাকে কিভাবে লিখতে পারো, এটাকে তুমি সরল করে a প্লাস b প্লাস ইন্টু a প্লাস c এভাবে তুমি লিখতে পারো। তো এটাই এখানে করা হয়েছে, দেখো এখানে আমার লেখা আছে b প্লাস a b বার। তো আমি এটাকে কিভাবে ভাঙায় লিখছি, b প্লাস a ইন্টু b প্লাস b বার। তো এটা এখানে ভাঙানো হয়েছে। তো এখন দেখো, আমরা b প্লাস a কে b প্লাস a রাখলাম, আর b প্লাস b বার এটার মান কত হবে। আমরা একটা মৌলিক উপপাদ্য আরো শিখেছিলাম যে একটা চলকের সাথে যদি তুমি ওই চলকটারই পূরককে যোগ করো, একটা চলকের সাথে যদি তুমি ওই চলকেরই পূরককে যোগ করো তাহলে তোমার অ্যান্সারটা আসে হচ্ছে 1। তার মানে এর সাথে এর পূরককে যদি তুমি যোগ করো তাহলে তোমার অ্যান্সার আসবে 1। তো এখানে বির সাথে বির পূরককে যোগ করা হয়েছে, তাহলে আমার অ্যান্সার কত আসবে, অ্যান্সার 1 আসবে। তো এখানে আমার অ্যান্সার 1 এখানে করা হয়েছে। তো এই b প্লাস এর সাথে যদি তুমি 1 কে গুণ করে দাও তাহলে কি আসবে, b প্লাস a আসবে। তো b প্লাস a কে সাজায় a প্লাস b লেখা হয়েছে। তো এইভাবে তোমার একটা সমীকরণকে তুমি সমাধান করতে পারো। তোমরা হচ্ছে সমীকরণটা কিভাবে সমাধান করা হইলো এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে সমীকরণটা কিভাবে সমাধান করা হয়েছে তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, লতা আক্তার ক্লিয়ার। আচ্ছা, আজিজুর রহমান, নাও তোমার নাম উচ্চারণ করছি। আচ্ছা, সুরভি ক্লিয়ার, ইভা ক্লিয়ার। আচ্ছা, সোহান তানভীর বলছো যে ভাইয়া এটার কোশ্চেনটা কেমন হবে। এটা তোমার ধরো এরকম একটা সমীকরণ বলে দেয়া থাকতে পারে, সমীকরণ দিয়ে বলতে পারে যে এই সমীকরণটাকে সমাধান করে দেখাও। আচ্ছা, আজিজুর রহমান ক্লিয়ার, রাবিয়া ক্লিয়ার, নুসরাত জাহান ক্লিয়ার, নদী চৌধুরী ক্লিয়ার। আচ্ছা আসো আমরা হচ্ছে আরেকটা সমীকরণ সমাধান করি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝবে। দেখো এবার আমরা এই সমীকরণটাকে সমাধান করব।
এই সমীকরণটাকে সমাধান করব। তাইলে ইনশাআল্লাহ যারা বুঝতে পারো নাই তারা একটু ধৈর্য ধরো, এই সমীকরণটা যখন সমাধান করবো তোমরা এমনি বুঝে যাবা। তো দেখো এখানে আমার সমীকরণটা কি, এ ব্র্যাকেটে মানে এর সাথে গুণন আছে ব্র্যাকেটের এইটুকু পার্ট, যে এ প্লাস বি বার সি প্লাস এ ইন্টু বি বার প্লাস সি। তো এটাকে আমরা এবার সমাধান করব। তো দেখো আমরা কি জানি যে সরল করতে হয় অলওয়েজ বাম থেকে ডান দিকে। তো প্রথমে আমরা বামের কাজটা করি, এই এর সাথে আমরা এ কে গুণ করছি, তো এই জন্য এ গুণন এ বা এ ডট এ। এরপর এই এর সাথে এই পার্টটাকে গুণ করে দিছি, তো এই জন্য এখানে লেখা হয়েছে এ বি বার সি। এরপর এখানে দেখো এর সাথে এই বি বারকে গুণ করা হয়েছে এ বি বার, আবার এর সাথে এই সি কে গুণ করা হয়েছে এসি। তো এইটুকু প্রথমে এখানে এভাবে লেখা হয়েছে। এটা খুব ইজি একটা জিনিস যে আমি এই যে এ কে এইটুকুর সাথে গুণ করছি, এ কে এর সাথে গুণ করে দিছি, তো এর ফলে আমি এই লাইনটা পাইছি। এবার তারপরের লাইনটায় আসো। আমরা জানি কি একটা চলকের সাথে যদি আরেকটা চলককে মানে একটা চলকের সাথে যদি তুমি ওই চলককে গুণ করো তাহলে তুমি ওই চলকটাই ব্যাক পাও। ধরো বির সাথে বি কে গুণ করলা তাহলে তুমি বি ব্যাক পাবা, বির সাথে যদি তুমি বি কে গুণ করো তাহলে তুমি কি ব্যাক পাবা, বি ব্যাক পাবা। তো এখানে দেখো এর সাথে এ কে গুণ করা হয়েছে এজন্য আমি একটা এ লিখছি, এর সাথে এ কে গুণ করা হয়েছে এজন্য আমি একটা এ লিখছি। এরপর এ বি বার সি যেরকম ছিল সেরকমই রাখছি, আবার এ বি বার যেরকম ছিল সেরকম রাখছি, এ সি যেরকম ছিল সেরকমই রাখছি। তো এটা গেল আমার 2 নাম্বার লাইন। এবার আসো 3 নাম্বার লাইনে। 3 নাম্বার লাইনের ক্ষেত্রে দেখো প্রথমে এ ছিল এ প্লাস এ এর মতন রাখছি। এবার এইটুকুর ক্ষেত্রে একটু খেয়াল করো, এই যে এইটুকু একটু খেয়াল করবা, এ বি বার সি আর প্লাস এ বি বার, এটুকুতে খেয়াল করো। এইটুকুর মধ্যে আমার এ বি বার এইটুকু হচ্ছে আমার কমন, সরি কোনটা কমন দেখো এ বি বার, এই পার্টটুকু খেয়াল করো, এই পার্টটুকুর মধ্যে আমার এ বি বার এই পার্টটুকু আমার কমন। তো এই জন্য আমি এ বি বার এটুকুকে কমন নিয়েছি। তো কমন নিলে কি থাকে, এখানে থাকে সি আর এখানে কি এ বি বার, তো এখানে আমি প্লাস ওয়ান নিছি। তো এই জন্য এই এ বি বার এই দুই জায়গা থেকে আমি কমন নিছি, কমন নিয়ে এখানে আমার এরকম আসছে এসির মতনই রাখছি। এরপর আসো এটা হচ্ছে আমার থার্ড লাইন। এরপর আসো পরের লাইনে। এখন দেখো পরের লাইনে আমরা কি জানি, যদি আমরা এর সাথে 1 কে যোগ করি তাহলে আমরা কি পাই, এর সাথে যদি আমরা 1 কে যোগ করি তাহলে আমরা 1 পাই, এটা আমার মৌলিক উপপাদ্য। এর সাথে যদি আমরা 1 কে যোগ করে দেই তাহলে আমরা 1 ব্যাক পাই। তো দেখো এখানে সি এর সাথে 1 কে যোগ করা হয়েছে, তার মানে আমরা কত ব্যাক পাবো, 1 ব্যাক পাবো। এই জন্য এখানে জাস্ট 1 লেখা হয়েছে, আর কোনো চেঞ্জ করা হয়নি। এই যে সি প্লাস 1, তো কোনো চলকের সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে তুমি 1 ব্যাক পাও। তো এই জন্য এখানে সি প্লাস 1 কে আমার 1 লেখা হয়েছে। তো এই লাইনটা গেল। এবার আসো এ প্লাস এ বি বারের সাথে গুণ করা হয়েছে 1 কে। তো কোনো চলকের সাথে যদি তুমি 1 কে গুণ করো তাহলে সেই চলকটাই তুমি ব্যাক পাও। তো এই জন্য এখানে আর 1 আলাদা করে লেখা হয়নি, এখানে এ বি বার লেখা হয়েছে, এ প্লাস এ বি বার প্লাস এসি। তো এইটুকু গেল। এবার এইটুকু খেয়াল করো, তো এইটুকু খেয়াল করলে দেখবে দুই পাশে আমার এ আছে, এখানেও এ আছে এখানেও এ আছে। তো আমি এই দুই জায়গা থেকে কি করতে পারি, কমন নিতে পারি। তো এই জন্য এখানে আমি এটাকে কমন নিছি, এই জন্য এখানে এটাকে কমন নিছি। তো এটাকে কমন নিলে কি হবে, এ ভাগে তার মানে এখানে কত হবে 1, তো আমি এখানে 1 লিখছি প্লাস এখানে এ কমন নিছি তার মানে থাকে কি বি থাকে। তো এই জন্য এখানে এ ইন্টু 1 প্লাস বি করা হয়েছে প্লাস এসি। এটা গেল আমার এই লাইনটা। পরের লাইনে আসো। আমরা জানি কি যে একটা চলকের সাথে 1 যোগ করলে সেই চলকটাই ব্যাক আসে। তো এই জন্য এখানে বি প্লাস 1 লেখা আছে, তার মানে কি আমার এটা কি আসবে, বির সাথে যদি তুমি 1 কে যোগ করো তার মানে তুমি 1 ব্যাক পাবা। তো এই জন্য এ গুণন 1 লেখা হয়েছে। এই যে এখানে বি এর সাথে 1 যোগ করছো তার মানে কি বি এর সাথে 1 যোগ করলে আমরা 1 ব্যাক পাবো। তো এই জন্য এ গুণন 1 লেখা হয়েছে। আর এখানে এসি তো আগে থেকেই ছিল, এখানে এসি আমার আগের থেকেই ছিল। তো এটা গেল আমার এই লাইন। এবার এর সাথে যদি তুমি 1 কে গুণ করো তাহলে কি পাবা, কোন চলকের সাথে 1 কে গুণ করলে সেই চলকই ব্যাক পাওয়া যায়। তো এখানে এর সাথে 1 কে গুণ করে আমার এ আসছে, আর এখানে এসি আগে থেকেই ছিল, এবার পরের লাইনে আসো। আমি দুই জায়গাতেই দেখতে পারতেছি, দেখো এখানেও এ আছে এখানেও এ আছে, এখানেও এ, তার মানে কি আমি এ কমন নিতে পারি। তো এখানে এ আমি কমন নিছি, এ কমন নিলে কি থাকে, এখান থেকে এ কমন নিলে থাকে 1, আর এই জায়গা থেকে এ কমন নিলে থাকে হচ্ছে আমার কি সি।
তো এটা গেল আমার এই লাইন। আবার সেম জিনিস আবারও আসতেছে যে কোনো চলকের সাথে ধরো ডি এর সাথে 1 যোগ করলে তুমি কি পাবা, ডি এর সাথে 1 যোগ করলে তুমি 1 পাবা। তো এখানে লেখা হয়েছে এই জন্য যে সি এর সাথে 1 যোগ করলে 1 হয়, তো এই জন্য এ গুণন 1 লেখা হয়েছে। তো এই লাইন গেল। আবারও সেম যে এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কি পাবো, এ পাবো। তো এই জন্য এর সাথে 1 গুণ করে আমরা ফাইনালি এ পাইছি, এর সাথে 1 গুণ করে আমরা ফাইনালি এ পাইছি। তো এবার বলো যে তোমরা বুঝতে পেরেছো কিনা যে সমীকরণটাকে কিভাবে সলভ করতে হয়। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা বুঝেছো কিনা। আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, নুসরাত জাহান জিনাত বলছো যে ভাইয়া ক্লাসগুলো কি রেকর্ডেড পাবো? হ্যাঁ, ক্লাসগুলো তুমি অবশ্যই রেকর্ডেড পাবে। আচ্ছা, ইবা বলছো ক্লিয়ার, সোহান তানভীর ক্লিয়ার। আচ্ছা ভাইয়া 6 নাম্বার, আজিজুর রহমান বলছো 6 নাম্বার লাইনটা আবার বুঝাই দেন। কয় নাম্বার? 1 2 3 4 5 6। 6 নাম্বার লাইনটা হচ্ছে দেখো যে এখানে আগের লাইনে কি ছিল, এ ছিল প্লাস এ বি বারের সাথে 1 গুণ। তো এ বি বারের সাথে যদি তুমি 1 কে গুণ করো তাহলে তুমি এ বি বারই ব্যাক পাবা। আজিজুর রহমান জিনিসটা দেখো, এ বি বারের সাথে 1 গুণ, তার মানে তুমি এ বি বারই ব্যাক পাবা। আর আগে এখানে এসি লেখা ছিল, এসি লিখছো, এটুকুই তো। আচ্ছা, আশা ক্লিয়ার, সাদিয়া বুঝতে পেরেছে, কাউসার ক্লিয়ার, প্রশান্ত মন এটা একটু কঠিন না, এটা আসলে কঠিন কিছুই না, তুমি জাস্ট একটা একটা করে সলভ করতে থাকবা। এই মৌলিক উপপাদ্যগুলা তোমার আগে জানা থাকা লাগবে। যারা বুঝতে পারছো না তাদের আসলে মৌলিক উপপাদ্যতে একটু সমস্যা রয়েছে, তো তোমরা মৌলিক উপপাদ্যগুলো তোমার একটু জানতে হবে, তো এটা জানার জন্য। আচ্ছা, কনক রাজা 6 নাম্বার লাইনটা একটু বোঝান। আচ্ছা দেখো 6 নাম্বার লাইনটা কোনটা? 1 2 3 4 5 6, এটাই তো। হ্যাঁ, এই লাইনটা না। তো এখানে এ ছিল, আগের লাইনে কি ছিল দেখো, আগের লাইনটা দেখো, এ প্লাস এ বি বার ইন্টু 1 প্লাস এসি। তো আমি এখানে পরের লাইনে কি করছি, এ বি বারের সাথে 1 কে গুণ করে দিছি। তো কোনো চলকের সাথে যদি আমি 1 গুণ করি তার মানে আমার ওই চলকটাই ব্যাক আসে। তো এখানে এ বি বারের সাথে 1 গুণ করছি, তো এ বি বার ব্যাক আসছে। তো এবার আশা করি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা খোকন রেজা, তুমি কি বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এটা তুমি বুঝেছো কিনা। আচ্ছা জামিরি বলছো অ্যাডারের সাহায্যে যোগফল করার নিয়মটা। আচ্ছা এডারটা তোমাদের আমি আরো পরে করাবো, আসলে যখন আমরা লজিক গেটটা শেষ করব তারপর তোমাদের হচ্ছে আমি অ্যাডার করাবো। হ্যাঁ, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, যে অ্যাডার নিয়ে আমি অবশ্যই বুঝাবো সামনে। অ্যাডার তো একটা আলাদা চ্যাপ্টার। আচ্ছা নুসরাত জাহান বলছো ভাইয়া সাইড নোটগুলো কি মুখস্থ? দেখো এগুলো হচ্ছে আমার বেসিক, সরি এই যে সাইড নোটগুলো যেগুলো আছে না, এগুলো হইতেছে আমার বেসিক বা মৌলিক উপপাদ্য। এই মৌলিক উপপাদ্য তোমাদের কিন্তু আমি এক ক্লাসে বুঝাইছি এগুলো কেমনে আসছে, তো এগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে মৌলিক উপপাদ্যগুলো। যেমন আমরা কোনো বানান লিখতে গেলে আমার বাংলা ভাষার অক্ষরগুলো জানা লাগে, তো এই জন্য বুলিয়ান ফাংশন সরলীকরণ করতে গেলে আমার এই মৌলিক উপপাদ্যগুলো তোমার জানতে হবে। আচ্ছা, তো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য এই জিনিসটা, এই কয়েকটা তোমাদের জন্য আমার এইচডব্লিউ থাকবে, এটা তোমাদের জন্য আমার এইচডব্লিউ থাকবে। হ্যাঁ প্রশান্ত মন, তোমার উপপাদ্যতে যেহেতু সমস্যা তাই তুমি কি করবে, আমাদের ফেসবুক পেজে প্লাস হচ্ছে আমাদের গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের আগের ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, তুমি একটু যদি আমাদের আগের ক্লাসগুলো দেখে নাও তাহলে তোমার হচ্ছে এই মৌলিক উপপাদ্যগুলো কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, তো এখন দেখো
আচ্ছা, এগুলো ম্যাথ কি বোর্ড কোশ্চেন থেকে দিছেন? না, এগুলো বোর্ড কোশ্চেন থেকে দেয়নি, বাট বোর্ড কোশ্চেনে থাকলে এইগুলোই থাকবে আসলে। হ্যাঁ, তো তোমরা দেখো যে এইটুকু একটু স্ক্রিনশট দিয়ে নাও, এইটুকু স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো তোমাদের জন্য HW থাকবে। তোমরা কি করবে, তোমরা এই HW গুলো করে আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবে, আমি দেখে অবশ্যই কমেন্ট করব। তোমরা এটা স্ক্রিনশট যদি নেওয়া হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা যে স্ক্রিনশটটা নেওয়া হয়েছে। আচ্ছা, ইভা তালুকদার ডান। সবাই স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে জানাও যে স্ক্রিনশট তোমরা নিয়েছো কিনা। আচ্ছা, HWটা কোথায় সাবমিট করবা? HWটা সাবমিট করবা হচ্ছে আমাদের সিএডএম-এর ফেসবুক গ্রুপে। আচ্ছা, তিশা খানের এসএস ডান, সন্তানভীর জি ডান। হ্যাঁ ঠিক আছে, সাজিয়া সুলতানের এসএস হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, জান্নাতুস সাদিয়া। হ্যাঁ, খোকন রেজা স্ক্রিনশট ডান। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ফেসবুক এই গ্রুপটাতেই তোমরা পোস্ট করবা। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু স্ক্রিনশট নিয়ে ফেলেছো। আচ্ছা, নূরজাহান আক্তার ক্লিয়ার সবকিছু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আজকে তোমাদের জন্য এ পর্যন্তই থাকবে। তো আমরা আগামী দিন এরপর থেকে শুরু করব। তোমরা HW গুলো অবশ্যই গ্রুপে পোস্ট করবে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আমাদের আগামী ক্লাস যখন হবে তার আগে আমাদের অবশ্যই ফেসবুক পেজে গ্রুপে জানায় দেওয়া হবে, তো তোমরা তখন ক্লাসটা জয়েন করবে সেটা দেখে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।